ডাক্তারকে ভগবানও বলা হয়। এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয়। কিন্তু কি হতো যদি জীবন দান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায়? যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বিষ বের হয়। ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল। কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে, কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল। দাঁড়াও সিস্টার, এটা কি করছো? নাথিং ডক্টর, পেন কিলার দিচ্ছিলাম। সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে। তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে। নো নো, তুমি জেনারেল ওয়ার্ডে যাও, আমি একে সামলে নেব। ওকে ডক্টর। হ্যাঁ বিবেক, বল। দাদা, তুমি কাজ করে দিয়েছো? না, এখনো না। তাহলে কবে করবে দাদা? যদি ওর জ্ঞান ফিরে যায় আর ও পুলিশকে সব বলে দেয় না, তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা। শুধু 5 ঘন্টা আগের কথা। বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা। বিবেককে আস্তে গাড়ি চালানোর জন্য জিদ করছিল, কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল। বারবার বিয়ার খাওয়ার জিদ করছিল। আরে বিয়ার খেলে কিছু হয় না, আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড ড্রিঙ্ক। দেখো আমি এখন অবধি 3টে খেয়ে ফেলেছি, কিছুই হয়নি তো। হয়েছে কিছু বলো? বিবেক, আমি বাচ্চা নই। দরকারের থেকে বেশি খেলে বিয়ারেও নেশা হয়ে যায়। তুমি শুধু গাড়ি আস্তে চালাও প্লিজ, আমার ভয় করছে। আরে তুমি কি এটা শোনোনি নাকি? ভয়ের পরে জিত আছে। আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও। এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা। আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে। বিবেক, কি করছো তুমি? বিবেক, হাত ছাড়ো আমার। তোমার নেশা হয়ে গেছে বিবেক, ছাড়ো। আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি। আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা একটা টাকার লাভ ওঠানোর জন্য এনেছি। আজকে আমি তোর থেকে নিজের তেষ্টা মেটাবো। বিবেক, কি যাতা বলছো? ছাড়ো আমাকে। জানোয়ারদের মতো বিহেভ করো না, লিভ মি। ছাড়ো আমাকে। আমি জানোয়ার, জানোয়ার আমি। হ্যাঁ, তুমি জানোয়ার। তাছাড়া একটা কথা বলি, তোমার থেকে ভালো তো কুকুররা হয়। তোমাদের মতো ঠকবাজের থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয়। ছাড়ো আমায় বিবেক, আমি বললাম না ছাড়ো আমায়। সোমা, তোকে তো থাপ্পড় লাগা মাত্র বিবেককে ছটকা লেগে যায়। ও সোমার হাত ছেড়ে দেয়। সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগলো। গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল। ওর মাথায় জানোয়ার আর কুকুরের কথাটা ঘুরঘুর করে। নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক অ্যাক্সিলারেটরে পা রেখে দেয় আর এক ঝটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায়। সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায়। গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয়। সোমা নিচে পড়ে যায়। বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে। বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারলো যে সোমা বেঁচে যাবে, ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে। দাদা, দাদা প্লিজ, আমাকে মা বাবার দিব্যি। দাদা প্লিজ মেরে দাও ওকে, না হলে পুলিশ আমাকে ছাড়বে না। দাদা মেরে দিচ্ছি, কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না। প্রমিস দাদা, কর প্রমিস, কখনো এরকম করব না। ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ, অথচ ভুলটা তোমার ভাই করেছে। ও আমার ভাই হয়, ও
অংশুমান একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সাহস জুটিয়ে সোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। আর ইঞ্জেকশনের প্রভাবে সোমার নিঃশ্বাস থামতে লেগে যায়, আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে, আর ও মরে যায়। লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়। অংশুমান সোমার শিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তক্ষুনি বিবেককে ফোন করতে লাগে। হ্যাঁ হ্যাঁ দাদা বলো। আমি ওকে মেরে দিয়েছি, তুই তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এই বদমাশ মেয়েটা আমাকে ফাঁসিয়েই দিয়েছিল। তুমি তো সত্যিই ফেসে গেছো। দাদা দাদা এটা কি হচ্ছে? দাদা 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 এটা কি? মৃত্যুর শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। যখনই সময় ইশারা করলো, ওই রুমে রাখা ইঞ্জেকশন, সিজার আর নাইফ হাওয়ায় নিজের থেকে উড়তে শুরু করলো, আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাঁথা হয়ে গেল, আর দুজন ওখানেই মরে যায়। ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায়। দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায়, আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায়। একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করলো, আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল। কিন্তু কথায় বলে না, ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল। খারাপের অন্ত চিরকাল খারাপই হয়। দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? শোনো শোনো, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা
তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা, দাদা, দাদা কি হয়েছে দাদা? দাদা, কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে।
এটা তো খুব খুশির খবর। তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ। চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে, হাট! যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের তিনজনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না। তো আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি? হ্যাঁ, ভিক্কি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি, না, তুই এমনটা করতে পারিস না। আমরা তো বন্ধু, বল। বন্ধু যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস। হাই বিউটিফুল। আরে বাবলু, তুমি এসো এসো, ভেতরে এসো। পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে আমার তরফ থেকে প্রেম ভরা হ্যাপি 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 বার্থডে। থ্যাংক ইউ। তুমি দেখছি আজ আলাদা মুডে কথা বলছো। আর কি বলি, যখনই তোমাকে দেখি জানি না আমার কিছু হয়ে যায়। আমি একটা আলাদা জগতেই চলে যাই, যেখানে আমি শুধু তোমাকেই দেখতে পাই। বাহ বাহ, কি দিচ্ছ গুরু! এরকম ডায়লগ তো শুধু ফিল্ম আর টিভিতেই শুনেছিলাম, যখন হিরো হিরোইনকে নিজের প্রেম নিবেদন করে। পার্সোনাল জীবনে আমি প্রথমবার শুনছি। বাই দ্য ওয়ে, তুমি ফিল্মে অ্যাক্টিং করার প্ল্যান করছো নাকি নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? ঠিক ধরেছো তুমি। আজকের আগে আমি কখনো তোমাকে নিজের মনের অবস্থা বলতে পারিনি। আজ যখন সুযোগ পেয়ে গেছি, তো হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। ও গড, আমি তো বাস এমনিই বলছিলাম। আর তুমি বাবলু,
দেখো, তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি যতটা সারপ্রাইজড ততটা খুশিও। আমি তোমার ভালোবাসার সম্মান করি, কারণ তুমি একজন খুব ভালো মানুষ। আর সত্যি বলতে বিজয়ও আমাকে প্রপোজ করেছিল, আর তখন আমি খুব কনফিউজড ছিলাম, কারণ সত্যি বলতে আমার তোমায় আর বিজয়কে দুজনকেই ভালো লাগতো। কিন্তু তোমার আসার ঠিক আগেই আমি বিজয়কে বিয়ে করব ঠিক করে ফেলেছি, আর এখন আমি ওকেই বিয়ে করব। আই থিঙ্ক আই লাভ হিম। কে বিজয়? ওই মূর্তিকার? হ্যাঁ, সেই। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আরে আমিও না, আমার কারোর সাথে মেলার ছিল, ভুলেই গেছিলাম। আমি তোমার সাথে পরে দেখা করছি। আমাকে এক্ষুনি ওয়াল স্ট্রিট যেতে হবে। বাই। চলো ভাই, মূর্তিও বানানো হয়ে গেল, কিছুক্ষণ শুকোতে রেখে দিই, তারপর নেহাকে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দিয়ে দেব। ও এটা দেখে খুব খুশি হয়ে যাবে, কারণ ও ভগবান শিবের সারথি নন্দী দেবতাকে খুব পছন্দ করে। আরে বাবলু, তুমি? মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, তুমি ভেতরে চলে এসো। আমি তোমাকে ডিস্টার্ব করিনি তো? কিছুক্ষণ আগে এলে হয়তো ডিস্টার্ব হয়ে যেতাম, কিন্তু এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছি। তুমি বলো, এত রাতে কেন আসা হলো? কিছু না ভাই, ব্যাস কাজ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো যে তোমার বাড়িটাও কাছেই আছে, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই, তাই এসে গেলাম। তোমার কোনো প্রবলেম নেই তো? কেমন কথা বলছো ইয়ার, আমার কেন কিছু প্রবলেম হবে? কিন্তু আমার হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে। কেন করলে তুমি এরকম? কেন? কারণ আমিও নেহাকে ভালোবাসি, আর তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি। দেখো, তোমাকে মারতে আমার একটুও হাত কাঁপেনি। তোমার মরার পর নেহা আমার হবে, শুধু আমার হবে নেহা। নেহা, এখানে বিজয়ের ঘরে আগুন লেগে গেছে। আর বিজয়? কি হয়েছে বিজয়ের? হি ইজ ডেড। ও আগুনে পড়ে গেছে নেহা, ও আগুনে পড়ে গেছে। এটা কিরকম ঘর? এক টাকাও খুঁজে পেলাম না। মনে হয় এখানের ঘরের মালিক খুব কিপটে, মূর্তিগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, কোনো ব্যাপার না, এই মূর্তিগুলোই বিক্রি করে টাকা কামিয়ে নেব। এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে, আর অনেক আলাদাও। তোমার এইভাবে পালানোর সব চেষ্টা বৃথা, তুমি কোথাও পালাতে পারবে না। আমাকে ছেড়ে দেন, ভুল হয়ে গেছে বাবু। আজকের পরে আমি কখনো চুরি করব না, কখনো না। যদি তুই জ্যান্ত যেতে চাস, আমার একটা কাজ করে দে। একটা কি? আমি তো আপনার সব কাজ করে দেব, ব্যাস আমাকে ছেড়ে দিন। তাহলে এই মূর্তিগুলো নিয়ে বিজনেসম্যান বাবলুকে দিয়ে দাও। যদি না দাও তাহলে মারা পড়বে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। আগে বলুন। আগে আমি বাবলু বাবুর সঙ্গে দেখা করতে চাই। আমি বাবলু, বলুন। খুব ভালো খবর স্যার। স্যার, আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ফোন নম্বরের সাহায্যে লাকি ড্র করানো হয়েছিল, যাতে আপনার নাম এসেছে। সেই জন্য আপনাকে একদম ফ্রি গিফট দেওয়া হচ্ছে। এই নিন। ও থ্যাংক ইউ। ওয়াও,
এটা তো খুব সুন্দর মূর্তি। এরকম মূর্তি তো ওরও খুব পছন্দ। হ্যালো নেহা, তুমি কি এক্ষুনি আমার বাড়ি আসতে পারবে? তোমাকে আমার কিছু দেখানোর ছিল। নেহা দেখো, আমি তোমার জন্য কি অর্ডার করেছি। তোমার সব থেকে পছন্দের মূর্তি, নন্দী দেবতা। তুমি জানো, এটা আমি বিশেষভাবে তোমার জন্য বানাতে দিয়েছিলাম। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল। আমি জানতাম নেহা, নন্দী দেবতার মূর্তি দেখে তোমার মুখে নিশ্চয়ই স্মাইল আসবে। এই স্মাইলটা দেখার জন্য আমি জানি না কবে থেকে ছটপট করছিলাম। নেহা, যার যাওয়ার ছিল সে তো চলে গেছে। এখন তার কথা ভেবে এই জীবনটাকে নষ্ট করাটা কি ঠিক করছে? বাবলু, আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমি কি করি? আমি বিজয়কে ভালোবাসি, আর যতক্ষণ আমি বেঁচে আছি ওকে ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না। জীবনটা অনেক বড় যে নেহা, এটাকে এভাবেই নষ্ট করো না। আর তুমি কতদিন এভাবে দুঃখ পেয়ে একা কষ্ট পেতে থাকবে? তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার এই কষ্টটা সাথে শেয়ার করতে চাই। বাবলু, আমি জানি যে তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আর আমি এটাও জানি যে তুমি আমাকে খুব সুখে রাখবে। কিন্তু সরি বাবলু, আমি বিজয়ের জায়গা অন্য কাউকে দিতে পারবো না। আর প্লিজ, আজকের পর আমরা এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না। তুমি বসো, আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। যে জিনিস আমি ভালোবেসে আর প্রার্থনা করে পাই না নেহা, সেটা আমি সাম দাম দণ্ডভেদ দিয়ে ছিনিয়ে নিই। কিছুক্ষণের মধ্যে তুমি আমার বুকে থাকবে। এই নাও কোল্ড ড্রিঙ্ক নাও, এটা খেয়ে তোমার মাথা একটু ঠান্ডা আর তাজা হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কটা খেও না নেহা। কে কে ওখানে? সামনে এসো। নেহা, এই বাবলু তোমার গ্লাসে অজ্ঞানের ওষুধ মিশিয়েছে। মিথ্যে এসব। নেহা, আমি কিছু মেশাইনি। কে তুমি? সামনে এসো, সামনে এসো বলছি। তুমি? কি ব্যাপার, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভুলেই গেছো হয়তো। বিজয়, তুমি তুমি কোথায় চলে গেছিলে বিজয়? তোমার নেহাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, দূরে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও নেহা। তোমার জন্মদিনের উপহারের জন্য আমি তোমার জন্য নন্দী দেবতার এই মূর্তিটাই বানিয়েছিলাম, কিন্তু তোমাকে এটা দেওয়ার আগেই এই কপট ধূর্ত ছলবাজ আর নীচ মানুষটা আমাকে মেরে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। নেহা, ও মানুষ নয়, ও একটা ভূত। ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে। না, আমার বিজয় মিথ্যেবাদী নয়, মিথ্যে তুমি বলছো। তুমি একটা ধোঁকাবাজ, তুমি খুনি একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি। আর খুনিটা আমি তোর জন্যই হয়েছি, বুঝলি? তোকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি নেহা, কিন্তু তুই আমাকে ছেড়ে এই তুই পয়সার মূর্তিকারকে পছন্দ করলি। তুই আমাকে যদি মেনে নিতিস, আমাকে বিয়ে করে নিতিস, তাহলে বিজয়কে মরতে হতো না। বুঝতে পেরেছিস? তুই তুই বাধ্য করেছিস আমাকে খুনি হতে। বিজয়, বাঁচাও আমাকে, বাঁচাও বিজয়। খবরদার যদি সামনে এগিয়ে এসো, আমি একেও মেরে ফেলবো। চলে যাও এখান থেকে, চলে যাও। তুই একটা আত্মাকে হুমকি দিচ্ছিস। হাসিস কি? চলে যা এখান থেকে, নাহলে সত্যি একে মেরে ফেলবো। সেদিন তো আমাকে ছল করে মেরে দিয়েছিলি হারামি, কিন্তু আজকে তুই কাউকে মারতে পারবি না।
নেহা, আমি যেতে তো চাই না, কিন্তু আমাকে যেতেই হবে। কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি নেহা। আমিও তোমাকে খুব ভালোবাসি বিজয়। আই লাভ ইউ টু। তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। আমিও তোমার সঙ্গে যাব বিজয়। যদি তার জন্য আমাকে মরতেও হয় তাহলে আমি মরবো। আর মরার পর আমরা দুজন আমাদের জগতে হাসি খুশিতে একসাথে থাকবো। না নেহা, আত্মহত্যা করা পাপ সমান। তুমি এই পাপ করো না। আর কথা দাও, তুমি বাঁচবে, তুমি আমার হয়ে বাঁচবে। কথা দাও নেহা। যদি তুমি এটাই চাও বিজয়, তাহলে ঠিক আছে, আমি বাঁচবো। ভালো থেকো। তুমিও। আসছি। বিজয়।